This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গ বিজেপিতে তুলকালাম, বাড়ির হোম মিনিস্টার বনাম দেশের হোম মিনিস্টার, গাত্রদাহ শুভেন্দু অধিকারীর। আগামী 1 জুন জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিন নেতাজি ইন্ডোরে সভা রেখেছেন অমিত শাহ। এখানে উঠছে প্রশ্ন, তাহলে কি প্রথমবারের মতো জামাই ষষ্ঠী খেতে যাওয়ার কথা ছিল দিলীপ বাবুর? দিলীপ ঘোষ যাতে জামাই ষষ্ঠী খেতে যেতে না পারেন তার জন্য গাত্রদাহ শুভেন্দু অধিকারীর জামাই ষষ্ঠীর দিনই তিনি রাখলেন সভাটা, অন্যদিনও তো রাখা যেত। আসলে বিজেপি বঙ্গ সংস্কৃতি, বাংলার কালচার তাকে একেবারে পছন্দ করে না। এটা আবার প্রমাণিত হলো, বিজেপি মাত্রই বাঙালি বিদ্বেষী। তাই জন্য অমিত শাহ বেছে বেছে জামাই ষষ্ঠীর দিনই সভা রাখলো। এক ঢিলে দুপাখি মারল শুভেন্দু অধিকারী। নিজের জ্বালা মেটানোর জন্য জামাই ষষ্ঠীর দিন সভা। বিজেপির বিধায়করা অনেকে কার্যত হতবাক হয়ে রয়েছেন যে তারা শ্যাম রাখবেন না কুল রাখবেন, বাড়ির হোম মিনিস্টারকে রাখবেন না দেশের হোম মিনিস্টার। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রবীর প্লাসের আরো একটা নতুন এপিসোড। শুরুতেই অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি যা বললেন সেটা হয়তো মজার ছলেই বললেন, কিন্তু বাস্তব পরিস্থিতিটা হচ্ছে বিজেপি এখনো কিন্তু বাংলার সংস্কৃতিকে আত্মস্থ করে উঠতে পারেনি। বাংলার সংস্কৃতি, এই ধরুন জামাই ষষ্ঠী কেন, যে কোনো সংস্কৃতি, নীল পুজো, ইতু পুজো ইত্যাদি বিভিন্ন পুজো আচ্ছার সাথে বিজেপি এখনো পরিচিতই না। তারা জানে দুর্গা পুজো, কালী পুজো, টু সাম এক্সটেন্ট বিশ্বকর্মা পুজো, এগুলো জানে। কিন্তু বাঙালির যে আর পার্বণের সাথে তাদের কোনো মিল নেই, এই জামাই ষষ্ঠীতে তাদের সভা রাখা থেকেই বোঝা যায়। এবার ছাড়ুন সে কথা, কিন্তু মুশকিলটা হচ্ছে যে অমিত শাহ আসছেন। অমিত শাহ নেতাজি ইন্ডোরে আসছেন। কেন আসছেন? তিনি জল মাপতে আসছেন। এই যে শুভেন্দু বনাম দিলীপ, এই ক্যাচাল যে জোর কদমে উঠেছে এবং এই সুদূর প্রসারী প্রভাবের পড়তে পারে আগামী নির্বাচনে, সেটা কিন্তু আঁচ করতে পেরেছেন অমিত শাহ। এবং আঁচ করতে পেরেই তার তড়িঘড়ি কলকাতায় আসার সিদ্ধান্ত। যদিও সিদ্ধান্ত পরে বদল হয়েছে, এরপরে আরো বদল হবে কিনা জানি না, কিন্তু তিনি কলকাতায় আসছেন এই ড্যামেজটাকে কন্ট্রোল করতে। ড্যামেজ কন্ট্রোল করতে হলে দুটো অপশন আছে, বেছে নিতে হবে একটা। হয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী বিধানসভা ভোটে লড়বে বিজেপি, আর না হয় দিলীপ ঘোষের নেতৃত্বে বিধানসভা ভোটে লড়বে বিজেপি। এবার আপনি চিন্তা করুন যে কার পারফরমেন্স কেমন। বিজেপি তো পারফরমেন্স দেখেই তবে সিদ্ধান্ত নেয়। পারফরমেন্স না থাকলে তাদেরকে একদম আস্তা কুড়ে ছুঁড়ে ফেলে দেয়, যাদেরকে আর খুঁজেই পাওয়া যায় না। এরকম বহু বিজেপির নেতা আছে, একটার পর একটা আপনাদের নাম বলে দিতে পারি, যাদের পারফরমেন্স শূন্য, তারাও বিজেপিতে শূন্য হয়ে গিয়েছেন। তেমনি পারফরমেন্সের যদি নিরিখে বিচার করেন তাহলে দেখতে পাবেন যে দিলীপ ঘোষ পারফরমেন্সের দিক থেকে অনেকটা এগিয়ে আছেন। যতই তথাগত রায় বলুন যে ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে, কিন্তু দিলীপ ঘোষের সাংগঠনিক দক্ষতার কাছাকাছি শুভেন্দু অধিকারী পৌঁছতে পারেননি। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর একটা বড় গুণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্য জুড়ে দৌড়াতে পারেন এবং দৌড়ে দৌড়ে দুটো তিনটে কথা ওড়াতে পারেন। এক হচ্ছে পিসি ভাইপো, দুই হচ্ছে সনাতনী, আর এক হচ্ছে লুঙ্গি বাহিনী। এই তিনটের বাইরে কোনো গঠনমূলক বিরোধিতা আমরা শুভেন্দুর কাছ থেকে পাইনি। উল্টে পশ্চিমবঙ্গের মানুষের প্রাপ্য টাকা যাতে কেন্দ্রীয় সরকার না দেয় তার হয়ে সওয়াল করেছেন তিনি। পশ্চিমবঙ্গের মানুষের প্রাপ্য টাকা তৃণমূল কংগ্রেস পাবে না, রাজ্য সরকার পাবে না, পশ্চিমবঙ্গের মানুষই পাবে, এই বোধোদয়টা তার হয়নি। এবং আজকের দিনে দাঁড়িয়েও তিনি বলছেন মুসলমান ভোট চাই না, মুসলমান বিধায়করা নির্বাচিত হয়ে আসলে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেব। আর ওদিকে রাহুল সিনহা বলছেন উল্টো কথা। তিনি বলছেন মোদিজি বলেছে সবকা বিকাশ সবকা বিশ্বাস, তাই আমরা সবাইকে নিয়ে চলবো। কে যে ঠিক কে ভুল এই মুহূর্তে বলা খুব মুশকিল। বিজেপি উগ্র হিন্দুত্ব একদল নিতে চাইছে, আর একদল নিতে চাইছে সফট হিন্দুত্ব, কিন্তু দুজনেই মুসলিম বিদ্বেষ করে। পশ্চিমবাংলায় 30-32% মুসলিম বিদ্বেষ করে পশ্চিমবাংলায় ভোটে জেতা কার্যত যে অসম্ভব, সেটা কিন্তু মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা সবাই বোঝেন। তাদের মধ্যে খানিকটা সফট ইসলাম আমরা দেখতে পাচ্ছি। কিন্তু শুভেন্দু অধিকারী অতি বড় হিন্দু হয়ে উঠেছেন। এর আগে তিনি কানে রুমাল দিয়ে দুপাশ দিয়ে কানের পাশ দিয়ে পেঁচিয়ে তিনি ইফতার করতেন, এখন তিনি বড় হিন্দু হয়েছেন। এই যে নিজেকে অতি বড় হিন্দু দেখানো
বা নিজেকে লার্জার দ্যান লাইফ একটা ইমেজ তৈরি করা, এইটা শুভেন্দুর বিপক্ষে চলে গিয়েছে। এবং আপনাদের বলি, বামপন্থী ভোটেই তো পুষ্ট বিজেপি। বিজেপির যে আজকে 38-38.5% ভোট, এর মধ্যে তো 22-22.5% বামপন্থীদের ভোট আছে। বিজেপির অ্যাকচুয়াল ভোট কত? 14-15%। বাকিটা তো বামপন্থীদের জল গিয়ে ঢুকে তবে বিজেপিকে সমৃদ্ধ করেছে। এই যে বামপন্থীরা বিজেপিকে ভোট দিয়েছিল, এই উগ্র হিন্দুত্বের ঠেলায় তারা কিন্তু ওষ্ঠাগত, তারা কিন্তু শিক্ষিত মানুষ। তারা চেয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরে যাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো শুভেন্দু অধিকারীর পক্ষে এ জীবনে সম্ভব কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং তারাও বিশ্বাস করতে শুরু করেছেন যে শুভেন্দু অধিকারীর মতন একজন নেতৃত্বের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো কার্যত অসম্ভব। বরং সিপিএম যে লাইনটা নিয়েছে, যে তারা অল্প বয়সী ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে, সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, এইসব ছেলে মেয়েদেরকে এগিয়ে দিচ্ছে যাতে নতুন প্রজন্মের ভোটটা তারা কিছুটা পায়। এবং এটাই হচ্ছে সঠিক পথ। যারা রাজনীতি বোঝেন, রাজনীতি করেন, রাজনীতির চর্চা করেন, রাজনীতি নিয়ে আলোচনা করেন, পড়াশুনো করেন, তারা প্রত্যেকেই জানেন নতুন প্রজন্ম এগিয়ে না আসলে কোনো রাজনৈতিক দল চলতে পারে না। মুখ থুবড়ে পড়েছিল বামফ্রন্ট, কারণ ওই পাকা মাথার যে লোকজন, তারাই মাতব্বরি করে যাচ্ছিল, এখনো যাচ্ছে, সংগঠনে এখনো তারাও, কিন্তু মুখ হিসাবে তারা সামনে রাখছে শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্য বা মীনাক্ষী মুখার্জি, কোনো কোনো ক্ষেত্রে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের কয়েকজন, এইরকম লোকগুলোকে তারা সামনে আনছে। কিছু সেলিব্রিটিও সামনে আনছে। সেলিব্রিটি থেকে সিপিএম দূরে থাকতো, কিন্তু এখন কিছু সেলিব্রিটিকেও তারা সামনে নিয়ে আসছে। এইটা হচ্ছে পথ, এই পথেই এগোতে হবে। কিন্তু বিজেপি এটা কিছুতেই বুঝতে পারছে না। তারা ওই শুভেন্দু নির্ভর হয়ে পড়েছে, এবং শুভেন্দু হয়ে পড়েছে সনাতনী নির্ভর, শুভেন্দু হয়ে পড়েছে ইসলাম বিদ্বেষ নির্ভর। আর পিসি ভাইপো তো আছেই কথায় কথায়। আপনারা সকালবেলার অনুষ্ঠানটাই দেখেছেন সুমন ভট্টাচার্যের, যে তিনি একদম পরতে পরতে বুঝিয়ে দিয়েছেন যে কেন শুভেন্দু অধিকারীর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোজন খানেক রাস্তা এগিয়ে আছেন রাজনীতিতে। আজকে বিদেশের মাটিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিচ্ছেন, আমি জানি না শুভেন্দু অধিকারী, আমি লেখাপড়া নিয়ে প্রশ্ন করছি না, সেই ইংরেজিটুকুও তিনি বলার ক্ষমতা রাখেন না। ভুল ভাল ইংরেজি, ভুল ভাল ইংরেজি কথা বলে লোক হাসানো, আই অ্যাম মেল, ডোন্ট টাচ মাই বডি, ইত্যাদি ইত্যাদি, এরকম এমন এমন কথা বলেন যেটা শুনলে হাসি পায়, তার প্রতি কিন্তু আনুগত্য জন্মায় না। উল্টো দিকে দিলীপ ঘোষ, তার নেতৃত্বে কিন্তু 18টা সিট জিতেছিল বিজেপি, আর শুভেন্দু সুকান্তের নেতৃত্বে বিজেপি সেই 18 থেকে নেমে 12তে চলে এসছে। দিলীপ ঘোষের নেতৃত্বে 77টা আসন বিধানসভায় জিতেছিল বিজেপি, এখন সেটা কমতে কমতে 65তে এসে দাঁড়িয়েছে। যখন এই 12টা সিট হয়ে গেল লোকসভায়, শুভেন্দু অধিকারীকে আমরা সাংবাদিকরা প্রশ্ন করেছিলাম, তিনি উত্তরে বলেছিলেন যে সংগঠনটা আমি দেখি না, সংগঠনের ব্যাপারে আমি কিছু বলবো না। তার সেই হারের দায় তিনি নিলেন না। কিন্তু যে 77 জন বিধায়ক নির্বাচিত হয়ে এসেছিলেন এবং 65তে কেন এসেছেন, এই 77 আর 65-র গ্যাপ, তিনি সেই পরিষদীয় দলের নেতা, তার কাছ থেকে তার পরিষদীয় দলের যারা বিধায়ক, তারা কেন ছেড়ে যাচ্ছেন, এ দায় কি তিনি নেবেন না? প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরে। বিজেপির অন্দর থেকেই প্রশ্ন উঠেছে। দিলীপ ঘোষকে যেভাবে প্রায় শহীদ করে দেওয়া হলো, দিলীপ ঘোষ যেভাবে শহীদ হয়ে গেলেন, খড়গপুরে তিনি জিতেছিলেন, তাকে তুলে নিয়ে যাওয়া হলো বর্ধমান দুর্গাপুরে, যেখানে SS আলুওয়ালিয়া খুব কম মার্জিনে জিতেছিলেন এবং আসনটা নিশ্চিত হারের আসন। আমরাও বলেছিলাম সমীক্ষায় এই আসনটি বিজেপি হারবে, এবং বিজেপির আভ্যন্তরীণ রিপোর্টেও ছিল এই আসনটি বিজেপি হারবে। দেবশ্রী চৌধুরীর মতন ভেটারেন লিডার, তাকে উত্তরবঙ্গ থেকে তুলে এনে দক্ষিণ কলকাতার মতন কঠিন আসনে ফেলে দেওয়া হলো। এই যে RSS করা বিজেপিকে কর্নার করার যে একটা রাস্তা শুভেন্দু অধিকারী নিয়েছিলেন, বা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বেশ কিছু নেতা নিয়েছিলেন, সেই রাস্তাটা যে ভুল ছিল, এটা কিন্তু RSS চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এবং আজকে দিলীপ ঘোষ প্রমাণিত সত্য যে দিলীপ ঘোষের মতন দক্ষ সংগঠক বিজেপিতে এর আগে কেউ আসেনি, পশ্চিমবাংলায় কেউ আসেনি, এটা প্রমাণিত সত্য। তারপরেও সেই দিলীপ ঘোষকে সাইড করা হলো। এখন টার্গেট সুকান্ত মজুমদার। কে টার্গেট করেছে সেটা আর আপনাদের বলে দিতে হবে না নিশ্চয়ই, কিন্তু এই যে একের পর এক RSS থেকে আসা নেতাদেরকে টার্গেট করে তাদের কর্নার করে দেওয়া হচ্ছে, এবং নব্য বিজেপির যে দৌরাত্ম্যপনা, এটা কিন্তু বাংলার মানুষও ভালো চোখে নিচ্ছে না।
বিজেপির যে কোর ভোট 15-16%, সেই 15-16% ভোটেও কিন্তু এই শুভেন্দু অধিকারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। আর যে 22.5% ভোট বামেদের থেকে গিয়েছিল, তারা কিন্তু অনেকটাই এবার বামেতে ফেরার চেষ্টা করছেন, কারণ তারা বুঝতে পেরেছেন এই শুভেন্দু অধিকারীকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো এ জীবনে সম্ভব নয়। তাই আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নেতৃত্ব দেবেন নাকি দিলীপ ঘোষ নেতৃত্ব দেবেন, মানে সেটা স্থির হয়ে যাবে কিন্তু নেতাজি ইন্দোরে। যদি শুভেন্দু অধিকারী নেতৃত্ব পান, তাহলে নিশ্চিত জেনে রাখুন দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনের জবনিকা ঘটল। এবং যদি দিলীপ ঘোষ নেতৃত্ব পান, আপনারা একদম নিশ্চিত জেনে রাখুন শুভেন্দুকে হয় অন্য দলে যেতে হবে, আর না হয় রাজনীতি ছেড়ে দিতে হবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে বাংলার বিজেপি। এবার যৌথ নেতৃত্বে যদি চালানোর চেষ্টা করা হয়, যে একটা মাঝামাঝি রাস্তা নেওয়া হলো, দিলীপ ঘোষও রইলেন, আবার শুভেন্দু অধিকারীও রইলেন, যদি এই রকম একটা ব্যবস্থা নেওয়া হয়, তাহলে হয়তো নিশ্চয়ই বাংলাকে দুভাগ করা হবে, যে দক্ষিণবঙ্গ এই লোকটা দেখবে, উত্তরবঙ্গ ওই লোকটা দেখবে। দক্ষিণবঙ্গ যদি শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়, আর উত্তরবঙ্গ যদি দিলীপ ঘোষকে দেওয়া হয়, উত্তরবঙ্গে যে ধস নেমেছে, এই 10 মাসের মধ্যে দিলীপ ঘোষের পক্ষে সেই ধস বন্ধ করা সম্ভব নয়। কারণ উত্তরবঙ্গে একচেটিয়া ধস নামার কারণ হচ্ছে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর ঘোষের জন্য বহু বিজেপি কর্মী নেতারা বিজেপি ছেড়ে চলে গিয়েছেন, আরো যাবেন। এবার শঙ্কর ঘোষের সাথে দিলীপ ঘোষের ক্ল্যাশ লাগবে। আর শঙ্কর ঘোষ হচ্ছেন শুভেন্দুর একেবারে রাইট হ্যান্ড বলা যায়, হাতে চেয়ে গুয়েভারার উল্কি লাগিয়ে তিনি এখন জয় শ্রীরাম বলেন। তো এই যে ধ্যাসটামগুলো আমরা দেখতে পাচ্ছি, শঙ্কর ঘোষই বলুন বা শুভেন্দুই বলুন, এরা তো কেউ মানে আদি বিজেপি না, বিজেপি তাদের ডিএনএতে নেই। তারা বিজেপিতে কোনো কম্পালশন থেকে গেছেন, কোনো বাধ্যবাধকতা থেকে গেছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বিজেপিতে গিয়ে তারা কি বিজেপিকে সমৃদ্ধ করেছেন না বিজেপির ক্ষয় করেছেন? ছবিটা আপনাদের সামনে। 18টা আসন বিজেপি পেয়েছিল, এখন 12টা পেয়েছে। 77টা আসন বিধানসভায় বিজেপি পেয়েছিল, কমতে কমতে এখন 65, সম্ভবত 21শে জুলাই সেটা 60-59 হয়ে যাবে। এইরকম একটা অবস্থায় বিজেপি। তাহলে বিজেপিকে তারা সমৃদ্ধ করেছেন না বিজেপির ধস নামিয়েছেন, সেটা আপনারাই বুঝতে পারছেন। এবার আমি উল্টোটা বলি, যে দিলীপ ঘোষকে দেওয়া হলো দক্ষিণবঙ্গ, আর উত্তরবঙ্গ দেওয়া হলো শুভেন্দু অধিকারীকে দায়িত্ব। তাহলে কি হবে? উত্তরবঙ্গ শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিলে শুভেন্দু অধিকারী ওই ধস মানে কাটিয়ে বিজেপিকে মানে পদ্মফুল ফোটাবেন সর্বত্র, এমনটা নয়। আর দক্ষিণবঙ্গেও বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এইসব অঞ্চলে শুভেন্দুর যারা লোকজন আছেন, এইটুকুর বাইরে শুভেন্দুর লোকজন খুব কম, কলকাতায় সজল ঘোষের মতন 2-1 আছেন। তো এই পকেটগুলো ছাড়া, মানে এই পকেটগুলোতে যারা শুভেন্দুর অনুগামী, তারা কিন্তু সাবোটাজ করলেও করতে পারে দিলীপ ঘোষকে নাস্তানাবুদ করার জন্য। অর্জুন সিং, তিনি ভাবছেন টিকিট পাবেন, বিজেপি তাকে টিকিট দেবে। তিনি যখন তৃণমূলে ছিলেন তখন বিজেপিকে পিটিয়েছেন, যখন বিজেপিতে গেলেন তখন আবার তৃণমূলকে পেটালেন, ফের বিজেপি থেকে তৃণমূলে এসে আবার বিজেপিকে পেটালেন, আবার বিজেপি থেকে তৃণমূলে গিয়ে তৃণমূলের ওপরে খড়গহস্ত হলেন। ফলে দুই দলের কাছেই তিনি হয়ে গেছেন এখন চক্ষুশূল। এইরকম বহু লোক রয়েছে যারা এদল ওদল করতে গিয়ে কোনো দলেই আজকে নেই। এইরকম অবস্থায় বিজেপি আগামী 10 মাসের মধ্যে কতটা কি করতে পারে সেটা আমরা নিশ্চয়ই লক্ষ্য রাখবো। তবে খুব বেশি আশা করবেন না যারা বিজেপি সমর্থক। 50-এর ঘর বিজেপি পেরোবে কিনা এই নিয়ে কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে। 77টা আসন ছেড়ে দিন। এবার ধরুন পুরোটাই দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হলো, যে পুরো পশ্চিমবঙ্গের নির্বাচনটা দিলীপ ঘোষ করবে। আপনি কি ভাবছেন শুভেন্দুর যারা লোকজন আছেন তারা দিলীপ ঘোষের সাথে সাবোটাজ করবেন না? তাকে ব্যাকবাইটিং করবেন না? তাকে ড্যামেজ করার চেষ্টা করবেন না, যাতে শুভেন্দু আবার এগিয়ে আসেন সামনে? আবার উল্টোটাও আমি বলতে পারি, যদি শুভেন্দুকে দায়িত্ব দেওয়া হয় তাহলে দিলীপ ঘোষের লবির লোকেরা কি ছেড়ে কথা বলবেন? এইরকম একটা টানাপোড়েনের মধ্যে থেকে বিজেপির একটা অধিবেশন হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কোনো আউটকাম বেরিয়ে আসে কিনা সেদিকে তো আমাদের নজর থাকবেই। আর আপনাদের নজর থাকুক আমাদের অন্য চ্যানেল এনকে ডিজিটালে। আজ রাত 8টায় আসছি আমি প্রবীর বিশ্বাস, এক্স ফ্যাক্টর নিয়ে। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।